আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি 2026-এর মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির কথা মাথায় রেখে 2024-25 টেস্ট পেপারের জীবনবিজ্ঞান পোর্শনের কিছু সংক্ষিপ্ত এবং এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা শুরু করলাম। তো এটা শুরু হচ্ছে 311 নম্বর পেজ। অনেকেরই 2025-এর মাধ্যমিকে জীবনবিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন এবং অন্যান্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে অনেক ভুল থাকায় আশানুরূপ জীবনবিজ্ঞানের নম্বর হয়নি। সেই বিষয়টিকে মাথায় রেখেই আমি এমসিকিউ এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্নের ওপর জোর দিচ্ছি। তোমরা আজ থেকে এটা শুরু করো। 311 নম্বর পেজটা সবাই বের করো। এখানে প্রথম দেওয়া আছে, দেখো যে সঠিক, প্রথম আগে ইনস্ট্রাকশনটা পড়ে নাও। কি দেওয়া আছে সেটা হচ্ছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তাহলে প্রশ্ন আমাদের হাতে থাকবে, উত্তর কিন্তু খাতায় লিখতে হবে। তাহলে এই ইনস্ট্রাকশনটা কিন্তু যেন সবাই মনে রাখবে। কি আছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। অর্থাৎ কিভাবে লিখতে হবে, যেমন দেখো নিচে সঠিক জোর। তাহলে এটা কি 1.1 সঠিক জোর কোনটা হবে? অক্সিন অগ্রস্ত প্রকটতা। তাই তো আমরা জানি অক্সিন হরমোনের কাজ কি? অগ্রস্ত প্রকটতা, অর্থাৎ অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি রোধ করে। তাহলে এখানে সঠিক জোট জোট হচ্ছে ঘ। তাহলে আমাকে প্রশ্নের ইনস্ট্রাকশন কি দিয়েছে? সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তাহলে তোমরা কি লিখবে? 1.1 সঠিক নিচের সঠিক জোর নির্বাচন হলো ঘ, অক্সিন অগ্রস্ত প্রকটতা। নেক্সট প্রশ্ন আসি, কি দিয়েছে? প্রাণী হরমোন সম্পর্কিত নিচের কোন বাক্যটি সঠিক তা নির্বাচন করো। কি কি দিয়েছে দেখো। বলছে হরমোন প্রাণীদেহে ভৌত সমন্বয়ক কাজ করে। এটা নয়, কারণ আমরা জানি স্নায়ু ভৌত সমন্বয়ক। হরমোন অতি দ্রুত কাজ করে। হরমোন দ্রুত কাজ করে না, কারণ আমরা জানি স্নায়ু অতি দ্রুত কাজ করে। গ্রোথ হরমোন সিক্রেশন হলেই সাথে সাথে সে বেড়ে লম্বা হয়ে গেল এমন নয়, একটা লং টার্ম ধরে কাজটা চলে। হরমোন সনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এটাও কিন্তু আমরা জানি যে না, অনাল থেকেই হয়ে কি হয়, রক্তে মিশ্রিত হচ্ছে। তাহলে হরমোন সম্পর্কে সঠিক কোনটা? হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে উত্তর কি লিখতে হবে? 1.2 ঘ, হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। এরপরে আসছি, দেখো বলছে ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করে উত্তরগুলির মধ্যে থেকে কোনটি সঠিক তা নির্বাচন করো। এখানে তিনটে স্নায়ুর নাম দেওয়া আছে, অপটিক, স্পাইনাল অ্যাক্সেসরি আর ভেগাস। তাই তো? তাহলে অপটিক আমরা জানি কি, অপটিক হচ্ছে কি স্নায়ু? সংজ্ঞাবহ স্নায়ু। কারণ কি করে, রিসেপ্টর থেকে উদ্দীপনাটাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়। তাই তো? তাহলে আমার এখানে দেখো, আমি প্রথম দেখি কোথায় সংজ্ঞাবহ আছে। এই যে এতে আছে অপটিক স্নায়ু, এর সঙ্গে সংজ্ঞাবহ স্নায়ু কোথায় আছে দেখো? 2 নম্বরে। তার মানে এ হবে কি? এ হবে 2। আচ্ছা, তারপরে কি আছে দেখো? স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল অ্যাক্সেসরি আমরা জানি আজ্ঞাবহ স্নায়ু, কারণ আমরা কি জানি, এটা কি করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কারকে বার্তা নিয়ে যায়। তাহলে আজ্ঞাবহ কোথায় আছে? 3-এ আছে। অর্থাৎ বি এর সঙ্গে কি কম্বিনেশন হবে? 3। আর ভেগাস কি আমরা জানি, ভেগাস হচ্ছে একটা মিশ্র স্নায়ু, এটা 10th ক্রেনিয়াল নার্ভ। তাই তো? তাহলে মিশ্র স্নায়ু এখানে হচ্ছে 1। তাহলে আমার এখানে সঠিক জোর কোনটা? ক্ষয়ের অপশানটা, A2B3C1। তাহলে আমাকে এখানে লিখতে হবে 1.3। এর সঠিক অপশান হচ্ছে খ, এবং তারপরে আনসারটা আমাকে লিখে দিতে হবে। এরপরে দেখো কি দেওয়া আছে, 1.4 মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওপদ্মা এবং নিউক্লিয়াসকে অবলুপ্ত হতে দেখা যায়। আমরা জানি এটা কোন দশায় হয়? প্রোফেজ দশায়। তো তাহলে কী লিখবো? 1.4 খ, প্রোফেজ। নিচের নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। অর্থাৎ নিচের কোনটি বিপরীত বা ইতর পরাগযোগের বৈশিষ্ট্য। ইতর পরাগযোগ মানে
একটা গাছের থেকে পরাগরেণু অন্য গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে এক্ষেত্রে, তাই তো? তাহলে এক্ষেত্রে কী কী চান্স থাকে? এক্ষেত্রে বাহকের প্রয়োজন থাকে। যেহেতু একটা গাছের পরাগরেণু অপর গাছে যাচ্ছে, তাহলে ইন দ্য মিন টাইম যখন বাহক ক্যারি করছে, তার মানে প্রচুর পরাগরেণু বা কিছু অপচয় হওয়ার চান্স থাকে। তাহলে আমার এখানে সঠিক আনসার কী হবে? ঘ। কারণ দেখো বাকিগুলো কি দিয়েছে, বলছে একটি গাছের একটি ফুলের মধ্যে ঘটে, এটা তো হলে স্বপরাগযোগ, বাহকের প্রয়োজন হয় না, বাহক ছাড়া তো ইতর পরাগযোগ হবেই না, তাই তো? তারপর বলছে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হওয়ার সম্ভাবনা কম, একেবারেই নয়, কারণ আমরা জানি ইতর পরাগযোগে কি হয় বা ক্রস পলিনেশনের ক্ষেত্রে নতুন নতুন বৈশিষ্ট্যের সঞ্চারণ বেশি ঘটে। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে 1.5 ঘ। এরপরে দেখো 1.6 কি বলছি, ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে বা যে কোনো প্রান্তে অবস্থান করতে পারে। আমরা ক্রোমোজোমের যদি একটা শর্ট করে ডায়াগ্রাম আঁকি, আমরা এইখানে দেখি এটা কি থাকে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার, তাই তো? এটাকে আমরা কি বলি? ক্রোমোজোমীয় বাহু। তাহলে এই দুটো যদি আমাদের কি হয়, এই দুটো যদি ক্রোমোজোমীয় বাহু হয়, ক্রোমোজোমীয় বাহু যদি হয়, এটাকে মাঝখানে যেটা অনুযায়ী ক্রোমোজোমের আকার আকৃতি চেঞ্জ হয়, সেটাকে আমরা কি বলবো? সেন্ট্রোমিয়ার। এবং আমরা জানি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কি হয়, ক্রোমোজোম আবার বিভিন্ন রকমের হয়, কি মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাকোসেন্ট্রিক। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ঘ, অর্থাৎ 1.6 ঘ। এরপরে আমরা আসছি কি বলছে দেখো, কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ কি হবে? তাহলে আমরা জানি কালো রঙের জন্য দায়ী কি? ক্যাপিটাল বি, তাই তো? ক্যাপিটাল বি হচ্ছে কালো বর্ণ। আর মসৃণ ত্বকের জন্য কি আমরা, মানে মসৃণ ত্বকের জন্য আমরা জানি স্মল আর, তাই তো? আর ক্যাপিটাল আরটা কি? অমসৃণ। তাহলে এবং এরা কালো এবং অমসৃণ, এরা দুজনেই কিন্তু প্রকট বৈশিষ্ট্য, এটা মনে আছে তো? কারণ সাদা আর মসৃণ হচ্ছে গিনিপিগের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কালো আর অমসৃণ হচ্ছে প্রকট। তার মানে কালো এবং অমসৃণ বৈশিষ্ট্য দুটো বোধ হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস উভয় ক্ষেত্রেই প্রকাশিত হবে। তাহলে আমরা দেখে নিই কোথায় কালো এবং অমসৃণ এইটা হোমোজাইগাস বা হেটেরোজাইগাস অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দেখো 1.7 ক, তাই তো? ক্যাপিটাল বি স্মল বি হলেও সে কালো হবে, ক্যাপিটাল বি হলেও কালো হবে, আবার ক্যাপিটাল আর স্মল আর হলেও কালো হবে, ক্যাপিটাল আর হলেও কালো হবে। কিন্তু এখানে সঠিক জোরটা হচ্ছে 1.7 ক। আচ্ছা, এরপর আমরা আসছি 1.8। কি বলছে দেখো, একটি শঙ্কর দীর্ঘ মটর গাছ। শঙ্কর দীর্ঘ মটর গাছ অ্যাব্রিভিয়েশন দিয়ে দিয়েছে ক্যাপিটাল টি স্মল টি। এর সাথে বিশুদ্ধ খর্ব মটর গাছ, যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটা কি? স্মল টি। এদের মধ্যে যদি শঙ্করায়ন ঘটানো হয়, F1 জনুতে বেটে মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত? পাশে এটা MCQ 1 নাম্বারের, কিন্তু পাশে একটা ছোট্ট করে ক্রস করে নেবে। দেখো আমি করে নিয়েছি। কি হয়েছে, যদি শঙ্কর দীর্ঘ হয় তার মানে ক্যাপিটাল টি স্মল টি। আর আমরা জানি খর্ব বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশ পাবে? যখন সেটা হোমোজাইগাস অবস্থায় থাকবে। তাহলে স্মল টি। তাহলে এদের মধ্যে ক্রস হলে কত % আমরা এখানে খর্ব বা বেটে বৈশিষ্ট্যটা চান্স থাকছে? আমরা দেখতে পাচ্ছি 50%। তার মানে সঠিক আনসার কত? কি কোনটা হবে? 1.8 খ। বলছি নিচের কোনটির মধ্যে, নিচের রোগগুলির মধ্যে যে জিনগত রোগটি অটোজোম বাহিত? তোমাদের সিলেবাসে ক্লাস 10-এর মধ্যে আমরা জানি 3টে ডিজিজ মেনলি দেওয়া আছে। এর মধ্যে দুটো হচ্ছে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিনঘটিত রোগের মধ্যে কি কি আছে? হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। তাহলে হিমোফিলিয়া, বর্ণান্ধতা এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। তাহলে এটা আমার বাদ চলে গেল। অ্যানিমিয়া আমরা জানি কিসের জন্য হয়? কিসের জন্য হচ্ছে? অ্যানিমিয়া হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। তাহলে এটাও হলো না। তাহলে আমাদের অটোজোম ঘটিত রোগ কোনটা? থ্যালাসেমিয়া। এরপরে দেখো ঘোড়ার বিবর্তনের সঠিক ক্রমটা আমরা জানি। কি হবে বলো? ইওহিপাস, মেসোহিপাস, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে আমি কি বললাম, যে ঘোড়ার বিবর্তনের কি হবে বলো? ইওহিপাস, মেসোহিপাস, মেরিচিপাস, প্লায়োহিপাস এবং ইকুয়াস, তাই তো?
ঘোড়ার যে বিবর্তন এটা আমরা জানি কি কি হয়, টিথ এবং এদের খুরের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ঘোড়ার বিবর্তনটা হয়। এবং এখানে সঠিক ক্রমটা হচ্ছে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকুয়াস। ঠিক আছে, তাহলে আমরা সঠিক আনসারটা এখানে কি পাবো, 1.10 ঘ। এবং এটা আমরা জানি যে এটা আমাদের কি হচ্ছে যে মানুষের বিবর্তন এবং ঘোড়ার বিবর্তন দুটোই কিন্তু আমাদের অভিযোজন এবং অভিব্যক্তি এই পোর্শনে আছে, তাই তো। আমি তোমাদের জন্য দাঁড়াও একটু চেষ্টা করি যে ছবিটা বের করার। আচ্ছা, এই যে ছবিটা আমি পেয়েছি, দেখো। তাহলে বোঝা যাচ্ছে যে ঘোড়ার বিবর্তন কিভাবে হচ্ছে। এই যে দেখে নাও, ইওহিপ্পাস, এই যে দেখো টোটা দেখো কীরকম আছে। মেসোহিপ্পাস এই যে আস্তে আস্তে প্রমিনেন্ট হচ্ছে। তারপরে কি আছে দেখো, মেরিচিপ্পাস, তারপর প্লিওহিপ্পাস এবং আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস। ঠিক আছে, তাহলে আশা করি এটা মনে থাকবে। এর পরের কি কোয়েশ্চেন আছে দেখো, পরের কোয়েশ্চেন দিয়েছে যে মিলার এবং উডের পরীক্ষা। মিলার আর উডের পরীক্ষা এটাও আমরা জানি অভিব্যক্তি চ্যাপ্টারে কি দিয়েছে, মিলার এবং উডের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এই গ্যাসের অনুপাত কি ছিল। এই যে মিলার এবং উডের পরীক্ষা দেখে নাও। মিলার এবং উডের পরীক্ষায় আমরা কি কি দেখছি, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের অনুপাত কি কি ছিল, 2:2:1। ঠিক আছে, মিলার এবং উডের পরীক্ষায় আমার জানতে চেয়েছে কি বলেছে বলো, মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত কি ছিল। তাহলে মিলার এবং উডের পরীক্ষায় কি কি নিয়েছিল, মিথেন এবং অ্যামোনিয়া ও হাইড্রোজেন নেওয়া হয়েছিল বড় ফ্লাক্সের মধ্যে। মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন নেওয়া হয়েছিল কি কি অনুপাতে, 2:2:1। ঠিক আছে, এটা তোমরা তো জানো যে এটা মিলার এবং উডের পরীক্ষা দিয়ে আমরা জীবনের রাসায়নিক উৎপত্তির যেটা ব্যাখ্যা সেটা আমরা মিলার এবং উডের পরীক্ষা থেকে আমরা পাই। আচ্ছা, এর পরের কি কোয়েশ্চেন দেওয়া আছে দেখো, বলছে পরের কোয়েশ্চেন হচ্ছে, বলছে যে মাছের নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করতে সাহায্য করে। এটা কোথায় আছে বলো তো, এটা আছে অভিযোজনে, তাই তো। আমরা জানি মাছের পটকার দুটি প্রকোষ্ঠ, অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠে কি থাকে বলো, অগ্রপ্রকোষ্ঠে থাকে রেড গ্রন্থি এবং পশ্চাৎ প্রকোষ্ঠে কে থাকে, রেটিয়া মিরাবেলিয়া। এটা কি করে, গ্যাস শোষণ করতে সাহায্য করে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, 1.12 এর ক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে ঘ, যে কোন নিম্নের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণে সাহায্য করে, রেটিয়া মিরাবেলিয়া। এই ছবিটা আমরা একটু দেখে নিই, তাহলে একটু মনে থাকবে। দেখো, রুই মাছের পটকা অগ্রপ্রকোষ্ঠে থাকে কি থাকে, অগ্রপ্রকোষ্ঠে থাকে হচ্ছে রেড গ্রন্থি, যেটা কি করে দেহটাকে ভাসাতে সাহায্য করে। আর রেটি মিরাবেলি কোথায় থাকে, পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে, যেটা কি করে শোষণ করে দেহটাকে ডোবাতে সাহায্য করে। ঠিক আছে, এবার আমি পেজ উল্টাচ্ছি, 312 নাম্বার পেজে চলে গেলাম। 312 নাম্বার পেজে এমসিকিউ কি আছে দেখে নিই। এমসিকিউ, আচ্ছা, এখানে কোশ্চেন দিয়েছে দেখো, বলছে যে নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো। তাহলে নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত, বন্দিপুর নয়, শিমলিপাল নয়, সুন্দরবন আমাদের রাজ্যে অবস্থিত, কারণ আমরা জানি সাউথ 24 পরগনাসের মধ্যে এটি অন্তর্গত। এরপর বলছে জল দূষণের সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট বা রোগগুলি শনাক্ত করো। মানে জল দূষণের সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট মানে কানেক্টেড যেটা জল দূষণের জন্য হতে পারে। আমরা জল দূষণের জন্য কী কী হতে পারে আমরা জানি, ডায়রিয়া, টাইফয়েড এবং হেপাটাইটিস। তাহলে এর সঠিক উত্তর হবে কি 1.4 ক। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন হচ্ছে, বলছে বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু এবং ধূলিকণা হঠাৎ বেড়ে গেলে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা জানি এগুলো এই ধরনের থেকে
প্রচুর লেভেলে হাঁপানি, যাদের অ্যাজমার প্রবলেম আছে তাদের সমস্যা হতে পারে। কারণ ম্যালেরিয়া হচ্ছে আমরা জানি প্রোটোজোয়া ঘটিত রোগ, ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, যক্ষা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। একমাত্র ডাস্ট পার্টিকেল, পরাগ রেণু এগুলো থেকে অ্যাজমা বা হাঁপানি যাদের থাকে তাদের সমস্যা হয়। আচ্ছা, এরপরে আসছি যে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। আয়োডিনের অভাবে কোন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়? থাইরক্সিন। এটা থেকে কিন্তু খুব একটা প্রশ্ন আসে যে পাহাড়ি অঞ্চলে কেন গয়টার বেশি দেখা যায়, এটা আমি একটু আলোচনা করে দিই এখানে। কারণ বলে কি, কারণ পাহাড়ি মাটিতে কি হয়, আয়োডিন কম থাকে, তার ফলে কি হয়, ওখানে থাইরক্সিন ঘাটতি দেখা যায়, এবং থাইরক্সিনের সংশ্লেষ ব্যাহত হওয়ার জন্য কি হয়, গলগণ্ড রোগ হয়, যে কারণে পাহাড়ি অঞ্চলের লোকেদের মধ্যে বেশি পরিমাণ গলগণ্ড বা গয়টার রোগটা দেখা যায়। এরপরে আমরা আসছি, দেখো কি দিয়েছে, বলছে পরের কোয়েশ্চেন যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, আচ্ছা কি দিয়েছে কোয়েশ্চেনটা, বলছে যে জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বহনকারী ক্রোমোজোমকে কি বলা হয়? অটোজোম। কারণ আমরা জানি একটা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম, আর দেহজ বৈশিষ্ট্য নির্ধারণকারী যেগুলো তাদেরকে কি বলা হয়? অটোজোম। মানুষের কটা অটোজোম থাকে? 44টা বা 22 জোড়া। এরপরে বলছে কন্যা যদি বর্ণান্ধ হয় পিতা কি হবে? আচ্ছা, আমি এখানে একটু ক্রসটা করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমরা জানি বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। তাহলে পিতা যদি হয়, পিতা অবশ্যই কি হবে? বর্ণান্ধ হবে, কারণ আমরা জানি ওয়াই ক্রোমোজোম কোনো এই ক্যারি করছে না। একমাত্র যদি এক্সের ক্ষেত্রে, মানে যদি ফিমেল হয় মা বাহক হতে পারে, কিন্তু বাবার ক্ষেত্রে যদি বা পুত্র সন্তানের ক্ষেত্রে কিন্তু সবসময় সে কিন্তু বর্ণান্ধই হবে, কারণ ওয়াই ক্রোমোজোমে কিন্তু কোনো জিন থাকছে না এই সংক্রান্ত। এরপর বলছি উটের রক্তের আরবিসি কি হয়? উভত্তল হওয়ার জন্য, মানে উভত্তল মানে এইরকম একটু ওভাল শেপের, তাই তো, যে একটু উভত্তল মানে এই যে এই ধরনের শেপের হওয়া, এই ধরনের শেপের হওয়ার জন্য কি হয়? অধিক মাত্রায় জল সঞ্চয় মানে জল ক্ষয় সহন করতে পারে। মানে যখন বড় জার্নি করে এরা, যখন মানে একসঙ্গে যেমন অনেকটা জল এরা ইনটেক করে উট, তেমনি যখন আবার মরুভূমির মধ্যে দিয়ে যায় এদের মধ্যে কিন্তু জলের ক্রাইসিস দেখা যায়। তো এই জিনিসটার সঙ্গে অ্যাডাপ্টেড হওয়ার জন্য এদের আরবিসিও অভিযোজিত। এটা হচ্ছে কীরকম টাইপের হয়? এরকম উভত্তল টাইপের হয়। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো, আমরা তো আগেও পড়েছি, বলেওছি, হাঁপানি, অ্যাজমা এগুলো। 100 উদ্ভিদের পরাগরেণু -196 ডিগ্রি টেম্পারেচারে তরল নাইট্রোজেনের মধ্যে রেখে যে ex2 সংরক্ষণকে কি বলা হয়? ক্রায়ো প্রিজার্ভেশন। এরপরে একটু দেখে নিই, বলছে সত্য মিথ্যা। বলছে জিব্রেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে, এটা ফলস। কে রোধ করে অকাল পত্রমোচন? সাইটোকাইনিন। প্ল্যানেরিয়ার দেহে বলছে খণ্ডীভবন পদ্ধতিতে জনন দেখা যায়, এটা একদম সঠিক। বলছে ক্যাপিটাল ওয়াই, আমরা এটা একটু বলে নিই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আমরা জানি মটর গাছের ক্ষেত্রে কি, মটর গাছের ক্ষেত্রে হলুদ বৈশিষ্ট্যের জন্য দায়ী কি? ক্যাপিটাল ওয়াই, তাই তো, ক্যাপিটাল ওয়াই ফর হলুদ, এবং ক্যাপিটাল আর ফর কি? গোলাকার, এবং দুটোই হচ্ছে কি? দুটোই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে বলছে এখানে প্রশ্নটা দিয়েছে কি? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবল এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে। এই ক্ষেত্রে আমি একটা ফর্মুলা ক্লাসেও বলি, সেটা হচ্ছে 2n, এর নিচ্ছে যেখানে নাম্বার অফ হেটেরোজাইগোট। তাহলে এখানে হেটেরোজাইগোট কি রয়েছে? একটা, তাহলে 2n, তার মানে 2। তাহলে এখান থেকে ক ধরনের গ্যামেট উৎপন্ন হবে? 2 ধরনের, কিন্তু এখানে দেখো স্টেটমেন্ট দিয়েছে যে এক ধরনের, তাহলে এটা ফলস। ঘোড়ার বিবর্তনে তার খুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়। আমি ছবিতেও দেখিয়েছি আগে যে অবশ্যই এদের খুর এবং দাঁতের মধ্যেই কিন্তু চেঞ্জেসগুলো আসে। আচ্ছা, JFM পশ্চিমবঙ্গে সুন্দরবনে শুরু হয়। পশ্চিমবঙ্গের সুন্দরবনে? একেবারেই নয়। এটা কোথায় শুরু হয়েছিল? পশ্চিম মেদিনীপুরের আরবারি জঙ্গলে, তাই তো, এবং ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার অজিত কুমার ব্যানার্জি নেতৃত্বাধীনে এইটা শুরু হয়েছিল। তাহলে এটাও একটা ফলস স্টেটমেন্ট। ফ্লেক্সার পেশি কি? ফ্লেক্সার পেশি মানে আমাদের হাতের কনুই, হাতের এখানে যে কনুইটাকে ধরে ফোল্ড করে আমরা যে আমাদের দেহের কাছে নিয়ে আসছি, তার মানে ফ্লেক্সার পেশি কি করছে? দুটো অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করছে।
আমাদের যে বোন, আমাদের বোনের মধ্যে যদি আমরা ধরে নিই হিউমেরাস এবং রেডিয়াস আলনা, তাই তো হিউমেরাস এবং রেডিয়াস আলনাকে কাছাকাছি আনতে সাহায্য করে হচ্ছে ফ্লেক্সার পেশি। আর এক্সটেন্সার পেশি কি করে? এক্সটেন্সার পেশি হচ্ছে সেটাকে দূরে নিয়ে যেতে সাহায্য করে। এই যে দেখো ছবিটা দেখো, এই যে ফ্লেক্সার পেশি কি করবে? আমাদের এই যে হিউমেরাস এবং রেডিয়াস আলনা এদের দুটোকে কাছাকাছি আনতে সাহায্য করবে। মনে থাকবে? আচ্ছা, এরপরে আমি দেখো বলছি যে এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলানো অন্ধবিন্দু কোথায় থাকে? আমাদের জানি যে লেন্সের, চোখের যে লেন্সের উল্টো দিকে যেখান দিয়ে অপটিক স্নায়ুটা বেরাচ্ছে সেখানে থাকে হচ্ছে অন্ধবিন্দু। এবং এই জায়গাটাকে অন্ধবিন্দু বলে কেন? কারণ এখানে কোনো রকম প্রতিবিম্ব গঠিত হয় না, তাই তো? তাহলে আমার এখানে প্রশ্নটা কি দিয়েছে আগে দেখে নাও। প্রশ্নটা বলছে মেলাতে। তাহলে অন্ধবিন্দু কোথায় থাকবে? রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থলে। এই যে ছবিটা একটু দেখে নাও, এই যে এখানটা অন্ধবিন্দু, তাহলে এই যে রেটিনা আমরা দেখতে পাচ্ছি, এই যে রেটিনা আর এই যে অপটিক স্নায়ু, তাহলে রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থলে থাকছে হচ্ছে কি? অন্ধবিন্দু। আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে যে রোলার জিভ। আমরা জানি যে আমরা কিছু প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এগুলো বংশগতির চ্যাপ্টারটাতে আমরা পড়েছিলাম। সেখানে আছে হচ্ছে স্বাভাবিক জীব এবং রোলার জীব। তাহলে রোলার জীবটা কিসের সাথে রিলেটেড? রোলার জীব কিসের সাথে রিলেটেড? সেটা হচ্ছে এটি একটি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। এই যে ছবিটা দেখো, তাই তো? স্বাভাবিক জীব আর রোলার জীব এটি অটোজোম। একইভাবে হচ্ছে কি সংযুক্ত কানের লতি এবং হচ্ছে মুক্ত কানের লতি। আচ্ছা, এবার আবার দেখো একটা আমি বাদ চলে গেছে আমি আলোচনা করতে করতে। ইতর পরাগযোগ কার সাথে? এই যে পরাগযোগে কিসের প্রয়োজন হয়? বাহকের প্রয়োজন হয়। এরপরে আসছি যে বলছি ডারউইনিজম বা ডারউইন কিসের জন্য? ডারউইনের মতবাদের সঙ্গে কোনটা রিলেটেড? প্রাকৃতিক নির্বাচনবাদ। কারণ আমরা জানি ব্যবহার এবং অব্যবহারের সূত্র, যেটা অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র ল্যামার্কিজম বা ল্যামার্কবাদের মধ্যে পড়ে। ঠিক আছে? তাহলে ডারউইনের সঙ্গে রিলেটেড যেটা হবে সেটা আমরা কি বলবো? প্রাকৃতিক নির্বাচনবাদ। প্রাকৃতিক নির্বাচনবাদ ব্যাপারটা কি মনে আছে কি কারোর? যে প্রকৃতি নির্বাচন করবে। প্রকৃতি কখন নির্বাচন করবে? যখন তুমি সারভাইভ করতে পারবে এনভায়রনমেন্টের সাথে, তাই তো? কারণ ডারউইনবাদের হচ্ছে মেন জিনিসই হচ্ছে সেটা যে তোমাকে আগে কি করবে, যে তোমাকে মানিয়ে নিতে হবে। অত্যাধিক হারে বংশবৃদ্ধি, সেখান থেকে তোমার সীমিত খাদ্য বাসস্থান থাকবে, তার জন্য তুমি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হবে, অর্থাৎ তুমি বাঁচার জন্য লড়াই করবে। তার মধ্যে যার মধ্যে উন্নত বৈশিষ্ট্য থাকবে সেই মাত্র সারভাইভ করবে, এবং প্রকৃতি তাকেই সিলেক্ট করবে, তাই তো? তাহলে ন্যাচারাল সিলেকশন তখনই হবে যে সারভাইভ করতে পারবে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যে স্ট্রাগল করে এক্সিস্ট করবে সেই সারভাইভ করতে পারবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি দেওয়া আছে দেখো, কোয়াসার্ভেট হচ্ছে আমরা জানি যে একটা কলয়েড কণা, তাই তো? বৃহৎ একটি কলয়েড কণা কোয়াসার্ভেট, যেটা জীবন সৃষ্টির একদম প্রথমেই কোয়াসার্ভেটের কথা আমরা শুনেছি। এই যে কোয়াসার্ভেট কণা, এটা কি সমুদ্রের উত্তপ্ত জলে কি কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন একত্রিত হয়ে কলয়েড কণা তৈরি করে। এর মতবাদ কে দিয়েছিলেন? ওপারিন। এটাকে বলা হতো কোয়াসার্ভেট। লাস্ট আসছি হচ্ছে সাইটোকাইনেসিস, মানে আমরা জানি সাইটোপ্লাজমের বিভাজন, যার ফলে কি হয়? কোষপাত, তাই তো? উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটার জন্য কোষপাত গঠন হয়। আচ্ছা, তাহলে আমি এই পর্যন্ত করালাম। তোমরা বাকি বড় কোয়েশ্চেনগুলো খাতায় এবার লিখে নেবে।